এই কারণে আপনার মাধ্যমে সরকারের কাছ থেকে আমরা জানতে চাই যে কেন বিদ্যুতের লাইন বন্ধ থাকলো সেই সময়টাতে, এবং এই যে বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারী যারা আছে, এই অপরাধীরা এবং বিস্ফোরণকারীরা যে বিস্ফোরণ ঘটানোর সুযোগ পাচ্ছে, তাদের বিপক্ষে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এবং আমাদের নির্বিঘ্ন সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করা হবে কিনা সেটা আপনার মাধ্যমে এই সংসদের কাছ থেকে আমরা জানতে চাই মাননীয় স্পিকার। আইনমন্ত্রী দাঁড়িয়েছেন, আইনমন্ত্রী কিছু বলতে চান? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়, উনি দেশে নাই। আইনমন্ত্রী বলতে চান? আচ্ছা বলুন। স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আপনি কিভাবে বলবেন? আইন তো ভালোই আছে। এই দেশে সরকারি দলের যেমন সমাবেশ করার অধিকার আছে, বিরোধী দলের এই একই ধরনের সমাবেশ করার অধিকার আছে, এবং সেই অধিকারের জায়গা থেকেই জুলাই মাসকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সারা দেশব্যাপী জুলাই পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি। গতকাল আমাদের উদ্বোধনী সেশন ছিল। গতকাল রাতের বেলা আমাদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি, আমি সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা সাভারে গিয়েছিলাম, একটা সমাবেশে উপস্থিত হয়েছিলাম। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে আমরা স্টেজে ওঠার আগেই সেখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়, সেখানে বিদ্যুৎ আর থাকে না। আমরা বিদ্যুতের জন্য যোগাযোগ করেছিলাম, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করে আমরা সমর্থ হয়ে উঠতে পারি নাই। এবং সেখানে যখন বক্তব্য চলছিল, হঠাৎই সেই সমাবেশে যারা শ্রোতারা আছেন তাদের মাঝখানে সেখানে একটা বিস্ফোরণ ঘটানো হয়, ভয়াবহ বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণে অনেকেই হতাহত হন, রক্তাক্ত হন, সেখানে রক্ত ছড়িয়ে পড়ে এবং তারপরে সেখানে ধোঁয়া উঠে যায় এবং আমাদের ওখানে যারা শ্রোতারা ছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। আমরা সমাবেশ সংক্ষিপ্ত করে আমরা থানায় গিয়েছিলাম। মাননীয় স্পিকার, আমরা যখন বিরোধী দলে আমরা যারা আছি, এই সমাবেশ করার অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার। সেই সমাবেশের সময়টাতে কেন বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ কেন নিয়ে যাওয়া হলো, সেই বিষয়টাতে আমরা সরকারি দলের কাছে আমরা একটা জবাব দিতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আমরা যখনই জুলাইকে নিয়ে কোনো প্রসঙ্গ নিয়ে আসি, জুলাইকে নিয়ে যখনই আমরা কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো প্রোগ্রামের কর্মসূচি আমরা ঘোষণা করি, সেই সময়টাতেই নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। যারা জুলাইয়ের পতিত শক্তি আছে তারা নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করে। এর আগেও আমাদের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। গতকাল যে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ উপস্থিত ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম, আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভয়াবহ ক্ষতির মধ্যে আমরা পড়তে পারতাম। এমত অবস্থায় যারা পতিত স্বৈরাচার আছে এবং যারা নানাভাবে সমাজে স্বাভাবিকীকরণের দিকে অগ্রসর হচ্ছে, তাদের ব্যাপারে আসলে সরকারের তরফ থেকে পদক্ষেপ কি, সেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি এখানে থাকতেন তার কাছেই জানতে চাইতাম। কিন্তু যেহেতু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত নেই, এই কারণে আপনার মাধ্যমে সরকারের কাছ থেকে আমরা জানতে চাই যে কেন বিদ্যুতের লাইন বন্ধ থাকলো সেই সময়টাতে, এবং এই যে বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারী যারা আছে, এই অপরাধীরা এবং বিস্ফোরণকারীরা যে বিস্ফোরণ ঘটানোর সুযোগ পাচ্ছে, তাদের বিপক্ষে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এবং আমাদের নির্বিঘ্ন সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করা হবে কিনা সেটা আপনার মাধ্যমে এই সংসদের কাছ থেকে আমরা জানতে চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি মাননীয় সদস্য আক্তার হোসেন, আপনি এই ব্যাপারে একটা নোটিশ দেবেন। আর এখানে কোনো বিতর্কের অবকলন করার প্রয়োজন নাই। আইনমন্ত্রী দাঁড়িয়েছেন, আইনমন্ত্রী কিছু বলতে চান? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়, উনি দেশে নাই। আইনমন্ত্রী বলতে চান? আচ্ছা বলুন। স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আপনি কিভাবে বলবেন? আইন তো ভালোই আছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত নাই, ওনার পক্ষেই আমি কিছু কথা বলতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেন যে বিষয়টার অবতারণা করেছেন, নিশ্চিতভাবেই সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি। আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার এই আশ্বাস দেওয়ার জন্যে। আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই। ফলে আপনারা ভয় পাবেন না।
বিগত সময়ে একটা দলের শাসন ছিল, আর কোনো দল কথা বলতে পারতো না। কথা বললেই জেলে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, হয়রানি করা হতো। আমরা দেখছি বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক ক্ষমতাসীন দল, সরকারি দল, শুধু তারাই কথা বলবে, অন্য দলকে কথা বলতে দেওয়া হবে না। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। আওয়ামী লীগ 16 বছর একদলীয় শাসন করে দিল্লিতে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছিল। এখন তারা নিষিদ্ধ টাকা দিয়ে কয়েকটা মিছিল করে তারা হচ্ছে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল 2024 সালে। 2026 সালে আজকে 2 বছর আমরা বর্ষ পূর্তি উপলক্ষে এই সকল বিভিন্ন উপজেলায় আমরা যাচ্ছি জুলাই পদযাত্রা নিয়ে। আমাদের এবারে জুলাই পদযাত্রার 5টি বিষয়কে সামনে রেখে আমরা এসেছি আপনাদের কাছে। সেই 5টি বিষয় হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। আপনারা জানেন 2024 সালের গণ অভ্যুত্থানের পরে আমাদের সকলের দাবি ছিল সংস্কার, অর্থাৎ দেশের পরিবর্তন। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুম খুন করেছে এবং শাপলা গণহত্যা করেছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং জুলাই মাসে সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছিল। সেটার বিচার আমরা চেয়েছিলাম। আমরা এমন একটা দেশ এবং সরকার চেয়েছিলাম যাতে বাংলাদেশে কথা বলার অধিকার থাকে, মত প্রকাশের অধিকার থাকে। সে কারণে সংস্কারের দাবি এসেছিল এবং আপনারা দেখেছেন 32টি দল মিলে দীর্ঘ 6-7 মাস ধরে আলোচনা করে তারা জুলাই সনদ প্রণীত করেছিল এবং সেই জুলাই সনদের জন্যই পরবর্তীতে নির্বাচন হয়েছিল, গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হয়েছিল। সেই সংসদ নির্বাচনের পাশে গণভোটে আমরা সবাই হ্যাঁ অথবা নাতে ভোট দিয়েছিলাম। বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলেন কিনা আপনারা? হ্যাঁ এর পক্ষে ভোট। আমরা সবাই কিন্তু হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলাম। কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পাল্টে গিয়ে সেই সংস্কার এবং জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়েছে, গণভোটকে অস্বীকৃতি জানিয়েছে এবং এখন পর্যন্ত তারা সংস্কার বাস্তবায়ন করে নাই। আমরা বলছি সংস্কার হচ্ছে জনগণের ম্যান্ডেট। আমরা সবাই ভোট দিয়েছি সংস্কারের পক্ষে। কেন আমরা সংস্কার চাই? আমরা সংস্কার চাই যাতে পুলিশ সংস্কার হয়, পুলিশ কোনো দলীয় পুলিশ না হয়, প্রশাসন কোনো দলীয় পুলিশ প্রশাসন না হয়। আপনারা আদালতে গেলে যাতে ন্যায় বিচার পান। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে চাঁদাবাজি, দুর্নীতি কোনো কিছুই বন্ধ হবে না, মাদক কারবারি বন্ধ হবে না, কারণ পুলিশ দলীয় পুলিশে পরিণত হবে, এদের কাউকে গ্রেফতার করতে পারবে না। আমরা দ্বিতীয় বিষয় বলেছি যে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। জুলাই অভ্যুত্থানে তরুণরা, ছাত্ররা নেমে এসেছিল চাকরির দাবিতে, কর্মসংস্থানের দাবিতে। আপনাদের প্রত্যেকের ঘরেই কিন্তু তরুণরা রয়েছে, তরুণীরা রয়েছে, তাদের চাকরি দরকার, কর্মসংস্থান দরকার। এই বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল 1.5 বছরে 18 মাসে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। কয় কোটি? 1 কোটি কর্মসংস্থান। 4 মাস গিয়েছে, কয়টা কর্মসংস্থান তৈরি হয়েছে? একটাও কর্মসংস্থান তৈরি হয় নাই। যেই বাজেট দিয়েছে সেই বাজেটে কোনো কর্মসংস্থানের রূপরেখা পর্যন্ত নাই। এরপরে আমরা বলেছি বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে। শেখ হাসিনা সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে বিদ্যুতের নামে, দুর্নীতি করে। এবং আপনারা জানেন যে সারা দেশে এখন লোডশেডিং হচ্ছে, 7 ঘন্টা 8 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, কারেন্ট থাকতেছে না। সখীপুরে কি কারেন্ট থাকে? লোডশেডিং হয় কি না? যদি লোডশেডিং হয় তাহলে এই বাজারগুলা কিভাবে চলবে? যদি লোডশেডিং হয় শিল্প কারখানা কিভাবে চলবে? যদি লোডশেডিং হয় তাহলে কৃষিতে সেচ ব্যবস্থা কিভাবে হবে? যদি লোডশেডিং হয়, যদি বিদ্যুৎ সংকট নিরসন না হয় তাহলে কোনোভাবেই দেশের অর্থনীতি নিরসন করা সম্ভব নয়। ফলে আমরা দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে, অবৈধ চুক্তি বাতিল করতে হবে এবং দুর্নীতি, লুটপাট বন্ধ করতে হবে। আমরা আরো দাবি জানিয়েছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, গ্যাস, চিনি
এই সব কিছুর দাম কমাতে হবে। সিলিন্ডার গ্যাসের দাম হয়েছে কয়েক গুণ, বিদ্যুতের দাম 17% বৃদ্ধি করেছে এই সরকার আসার পরে। আন্তর্জাতিক যুদ্ধে ইরান আমেরিকা যুদ্ধের দোহাই দিয়েছে, সেই যুদ্ধ কিন্তু এখন শেষের পথে, এবং আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম কমিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো জ্বালানির দাম কমে নাই। আমরা এছাড়া আরো বলেছি, সীমান্তে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, ভারতীয় নাগরিকদেরকে পুশিং করা হচ্ছে বাংলাদেশে অবৈধ বাংলাদেশি বলে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের যারা সরকারের দায়িত্বে রয়েছে, তারা এই সীমান্ত হত্যাকে অস্বীকার করছে। তারা পুশিং বন্ধে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারছে না। আমরা বলবো, রোহিঙ্গাদেরকে এরকম বাংলাদেশে প্রবেশ করিয়ে বাংলাদেশের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এখন পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে বাংলাদেশে আবারও অবৈধ বাংলাদেশি বলে ভারতীয় নাগরিকদেরকে প্রবেশ দিয়ে বাংলাদেশিদের উপর আরেকটা বোঝা চাপানোর পায়তারা বন্ধ করতে হবে।